টানা ৫ বছর ঋণের তথ্য গোপন করেছে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি লাভেলো আইসক্রিম। এতে সহযোগিতার অভিযোগ রয়েছে। দুই নিরীক্ষকের বিরুদ্ধে কর ফাঁকি ও শেয়ার বাজারের আয় বেশি দেখাতে এমন জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি, যা উঠে এসেছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির তদন্তে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নিরীক্ষকরা। রুহুল আমিনের রিপোর্ট। দেশে আইসক্রিমের বাজার কম বেশি ৩,০০০ কোটি টাকার। প্রতি বছরই যা বাড়ছে ৭ থেকে ৮%। প্রায় পুরোটাই দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে থাকলেও সেই বিচারে তুলনামূলক দুর্বল অংশীদারিত্ব লাভেলো আইসক্রিমের, যাদের পণ্য ও বাজারে খুব একটা মেলে না। এই কোম্পানির নাম আমি পাস শুনেছি, আর কখনো শুনিনি। আমি সেবই শুনেছি, পোলার শুনেছি, এগুলো শুনেছি, এগুলো বিশেষ করে শুনেছি। লাভেলো ঢাকা শহরে খুব কম জায়গায় পাওয়া যায়, ঢাকার বাইরে হয়তো পাওয়া যায়। তবে বাজারে প্রভাব না থাকলেও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম নামের এই কোম্পানি কয়েক বছর ধরে আলোচনায় নানা জালিয়াতির অভিযোগে, যার প্রমাণও উঠে এসেছে এফআরসির তদন্তে। এতে বলা হয়, সীমান্ত ব্যাংক থেকে নেয়া ২০২০ সালে ৯.৫ কোটি, ২০২১ সালে ৩২.৫ কোটি, ২০২২ সালে ৫২ কোটি, ২০২৩ সালে ৭৩ কোটি, ২০২৪ সালে ৮১ কোটি টাকা ঋণের তথ্য গোপন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানিটিতে যোগাযোগ করেও সাড়া মেলেনি। তদন্তকারীরা জানিয়েছেন, কর ফাঁকি দিতে দায় ও সম্পদ গোপন করে লাভেলো। এছাড়া ঋণের বিপরীতে ব্যাংকে দেয়া সুদও কম দেখানো হয়েছে। এতে নেট অ্যাসেট ভ্যালু ও শেয়ার প্রতি আয় ইপিএস বাড়ে কোম্পানিটির। ম্যানেজমেন্ট তো অবশ্যই এর মধ্যে ইনভলভ ছিল। তার সঙ্গে আমি বলবো যে অডিটার, তাদের প্রচুর দোষ ত্রুটি আছে, তারা এটা না দেখে করেছে। কারণ ব্যাংকের কত লোন আছে এটা তো কোনো লুকানোর বিষয় না। এই যে সব তথ্য ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়। সুতরাং যদি এখানে প্রতি বছর ব্যালেন্স শিটে লায়াবিলিটিসটা কম দেখানো হয়, ব্যাংক লোনটা কম দেখানো হয়, এটা আমি বলবো যে অডিটার আইদার অডিটারের সহযোগিতায় হয়েছে, অথবা অডিটার সম্পূর্ণভাবে ইনএফিশিয়েন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ ও ২১ অর্থ বছরে লাভেলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেন ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানির পার্টনার কাজী শফিকুল ইসলাম। বাকি ৩ বছর নিরীক্ষা করেন কাজী জহির অ্যান্ড কোম্পানির পার্টনার নুরুল হোসেন খান। তদন্তে লাভেলো আইসক্রিম ও নিরীক্ষকের যোগসাজশ প্রমাণ হওয়ায় উভয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে এফআরসি, যদিও দায় অস্বীকার করেন অভিযুক্তরা। না, এটা অ্যাকচুয়ালি সঠিক না। তারা তো ওইটা দেখাই নাই। ওই লোনটা তারা টোটালি এসকেপ করে গেছে। ওই লোনটা টোটালি তারা এসকেপ করে গেছে। তারা বুকস আনে, তারা যে এসকেপ করে ইচ্ছাকৃত সেই ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে ঠিক মতো স্বীকারোক্ত দিচ্ছে। আপনারা চেক করেছেন কিনা যে ব্যাংক স্টেটমেন্ট করছে, কিন্তু আমরা দেয় নাই, লোনের ব্যাংক স্টেটমেন্ট তো দেয় নাই। এগুলি তো আলাদা, সেগুলো তো ওইগুলি দেয় নাই আমাদের। আর্থিক প্রতিবেদনে জালিয়াতির অভিযোগে এটি হতে যাচ্ছে প্রথম ফৌজদারি মামলা। তবে অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সতর্কভাবে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অবশ্যই এটা ভালো খবর যে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু তারা যেন বাড়াবাড়ি না করে, তারা যেন বিষয়টা ধীরে ধীরে উন্নতির দিকে যায়, হঠাৎ ডিসরাপশন না করে, এবং অডিটারদের যে সমস্যা আছে সেগুলো বুঝতে পারে, এবং সার্বিকভাবে যেন একটা সময়ের স্প্যানের মধ্যে একটা অডিট কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, সেরকম ব্যবস্থা নেওয়া উচিত। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও তদন্ত চলছে লাভেলো আইসক্রিমের বিরুদ্ধে। রুহুল আমিন, ৭১, ঢাকা। ক্ষমতার শেষ বছরে বিদেশ থেকে ৯ বিলিয়নের উপরে ঋণ করেছে ইউনূস সরকার। ফলে আরও তীব্র হয়েছে দায় দেনার চাপ, যা বাড়তি সংকট তৈরি করবে পরিশোধের ক্ষেত্র। বিশ্লেষকরা মনে করেন, ঋণের অর্থের যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাড়াতে হবে অভ্যন্তরীণ রাজস্ব আদায়। এ বিষয়ে আরও জানাচ্ছেন মইনুল হাসান। অবকাঠামো উন্নয়ন কিংবা কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর বিদেশ থেকে ঋণ করতে হয় বাংলাদেশকে। আর গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সেই উৎসে নির্ভরতা বাড়ছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কেবল ইউনূস সরকারের শেষ বছরই অতিরিক্ত ঋণ নেওয়া হয় $৯ বিলিয়ন, যার বড় একটা অংশ ছিল সরকার পরিচালনার জন্য। তথ্য বলছে, ২০২৫ শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি $১১.৫১ বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় ১৪ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি ঋণ ৯.৫ বিলিয়ন,
আর বেসরকারি খাতে যা 20 বিলিয়নের কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে সরকারকে। যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেখান থেকে আয় করে যদি বিদেশি ঋণ হয়, তাহলে শুধু দেশীয় টাকায় আয় না, বিদেশি কারেন্সিতে আয় করে এটা পরিশোধ করার সম্ভাবনা কতটুকু, সেইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দেশীয় ঋণ বলেন বা বিদেশি ঋণ বলেন, দুইটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় বোঝা হয়ে যায়। বাজেট ফাইন্যান্সের জন্য কিন্তু ঋণ নেওয়ার প্রয়োজন হবে। কতটুক বেশি নিতে পারবে, কি কারণে নেবে, বিচার বিশ্লেষণ করা, ইকোনমিক রিটার্ন আছে নাকি, প্রকল্পের প্রয়োজনীয়তা আছে নাকি, প্রকল্প সময়ের বিচারে এখনই নেওয়ার প্রয়োজন আছে নাকি, প্রকল্পর কস্ট খুব চুলচেরা বিশ্লেষণ করে তার ভিত্তিতে আমাদের ঋণের সিদ্ধান্তটা নিতে হবে। তথ্য বলছে, মোট বৈদেশিক ঋণের 87.5%ই দীর্ঘমেয়াদী। আর সরকারি খাতে নেয়া 93 বিলিয়নের মধ্যে বহুপাক্ষিক ঋণ 45, দ্বিপাক্ষিক 32.5 আর IMF-এর ঋণের পরিমাণ $6 বিলিয়ন। ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের লোন নেওয়ার স্পেসটা একটু সংকুচিত হয়ে এসছে। আর আরেকটা হলো, আমি নতুন লোন নেওয়ার আগেই আমার এই মুহূর্তে যে ফরেন ইন্টারেস্ট পেমেন্ট অব্লিগেশন বেড়েছে, ফরেন এক্সচেঞ্জে ডিনোমিনেটেড, সেইটার সংকুলন করা, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি না করে বা নতুন ঝুঁকি তৈরি না করে, সাধারণ মানুষের উপরে চাপ তৈরি না করে রাজস্ব আয়ের পথ বের করাটা, এইটা তো অত সহজ না। কর ফাঁকি বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, এইসব জায়গায় যদি আমরা কোনো দৃশ্যমান কোনো উন্নতি করতে না পারি, তাইলে কিন্তু এখান থেকে খুব একটা ফলাফল আশা করা যায় না। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার সময় বিদেশি ঋণের পরিমাণ ছিল 23 বিলিয়নের কিছু বেশি। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, আজও জ্বালানি তেলের ভোগান্তিতে গ্রাহকরা। রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, আমরা প্রতিনিয়ত জ্বালানি তেলের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছি দর্শকদের। আজকের পরিস্থিতি একটু জানতে চাই, চাহিদা মতো কি গ্রাহকরা জ্বালানি তেল পাচ্ছেন কিনা জানাবেন। লিনি, আমরা এই মাসের শুরুতে যে পরিস্থিতি আসলে পেট্রোল পাম্পে দেখেছি, যে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং গ্রাহকদের ভোগান্তি, লম্বা লাইন এবং পেট্রোল পাম্প মালিকদের কর্মীদের সঙ্গে তেলের গ্রাহকদের সঙ্গে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সরকারি নানা উদ্যোগের পরও এই জায়গায় কোনো ধরনের উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। আজকেও রাজধানীর বেশিরভাগ পাম্পে এরকম তেল সরবরাহ বন্ধ রয়েছে। জ্বালানি তেলের যে গ্রাহকরা আছেন তারা অকটেন, পেট্রোল এবং ডিজেলের জন্য এসে ফিরে যাচ্ছেন এবং পেট্রোল পাম্প মালিক সমিতির যারা আছেন বা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে ডিপো থেকে স্বাভাবিকভাবে তাদের চাহিদা পূরণ না করার কারণে তারা আসলে দিতে পারছেন না। একদিকে রেশনিং তুলে দেওয়া হয়েছে, গ্রাহকদের চাহিদা মতো সরকার বলেছে যে পেট্রোল পাম্প মালিকরা যেন সরবরাহ করে, সেই সরবরাহ ঠিক রাখতে গিয়ে আসলে অল্প সময়ের মধ্যে মজুদ ফুরিয়ে যাচ্ছে। পেট্রোল পাম্প মালিকরা গ্রাহকদেরকে তেল দিতে পারছে না এবং ডিপো পর্যায়ে আমরা দেখেছি যে রেশনিং পদ্ধতি এখনও চালু রয়েছে, সেখানে পেট্রোল পাম্প মালিকদের চাহিদা মতো আসলে তেল সরবরাহ করা হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগেও একটি পাম্পে দেখেছি যে সেখানে দূরপাল্লার গণপরিবহনে মাত্র 50 লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে, যেটির কারণে আসলে সেসব বাস মালিকরা বা বাসের যে কর্মীরা আছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা, সে চাহিদা পূরণ না করার কারণে আসলে তারা যানবাহন চালাতে পারছেন না। কারণ নেত্রকোনা যে গাড়িটা যাবে ঢাকা থেকে, সেটি 50 লিটার হয়তো নেত্রকোনা যেতে পারবে, কিন্তু আসার সময় তার আর সুযোগ থাকবে না। এই সমস্যার কারণে আসলে অনেকগুলো জ্বালানি তেলের যে গ্রাহকরা আছেন তারা যেমন ভোগান্তিতে আছে, তেমনি কিন্তু পেট্রোল পাম্প মালিক এবং কর্তৃপক্ষের সাথে তাদের একটা বাকবিতণ্ডা হচ্ছে। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের, সেটি হচ্ছে যে আসলে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে এবং ট্যাগ অফিসাররা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে যে আসলে কে চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে কিনা। এবং রাকিব হোসেন, আপনি জানাচ্ছিলেন জ্বালানি তেলের আজকের পরিস্থিতি। দর্শক, আমরা এবার যেতে চাই বাজার পরিস্থিতির খবরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান, তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মেজবা হাসান, আজকের বাজার পরিস্থিতি একটু জানবো, আর ঈদের পরেও
কেন এই যে বাজার দর পরিস্থিতি এখনো চড়া রয়েছে সেই বিষয়টিও একটু জানাবেন। কিন্তু এখনো স্বাভাবিক গতিতে ফেরেনি। আমরা দেখছিলাম যে ঈদের আগে যে মাংসের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের দাম যে বেড়ে গিয়েছিল সেটি কিন্তু এখনো বাড়তে রয়েছে। তবে ঈদের পরে ঢাকামুখী যে মানুষ এখনো কিন্তু বাজার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বাজার এখনো কিন্তু অনেকটা ফাঁকা, যে স্বাভাবিক গতি কিন্তু সেটি ফেরেনি, কিন্তু ঊর্ধ্বমুখী দাম কিন্তু এখন আছে। আমরা দেখছিলাম যে বিশেষ করে মাংসের দামের ক্ষেত্রে যদি সোনালী মুরগির দাম সেটি কিন্তু প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আমরা রাজধানীর সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরেছি, দেখছিলাম যে সোনালী যেটি ঈদের আগেও দাম ছিল 280 থেকে 300 বা 320, সেটি কিন্তু এখন 390 থেকে 400 থেকে কোনো কোনো ক্ষেত্রে 420 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি কিন্তু 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরুর মাংস কিন্তু ঈদের আগে যে বাড়তি দাম যেটি বেড়ে গিয়েছিল সেটি 800 টাকা, সেটি কিন্তু এখনো 800 থেকে 850-এর মধ্যে পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে মাংসের যে স্বস্তি সেটি কিন্তু নেই। এছাড়া আমরা যদি সবজির বাজারের কথা বলতে চাই, যে সবজির বাজারও কিন্তু আমরা লেবুর হালি আমরা রমজানের শুরু থেকে দেখেছিলাম যে রমজানের শুরুতে সেটি 150 টাকা পর্যন্ত ছড়েছিল, সেটি কিন্তু পরবর্তীতে 60 থেকে 70 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকাও এসেছিল, কিন্তু এখন সেই দাম কিন্তু আবারও বাড়তি হয়ে গেছে, সেটি কিন্তু 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করছে। সবকিছু মিলিয়েই কিন্তু বাজারে যে স্বাভাবিক গতি এবং যে ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী কিন্তু এখন রয়েছে, এবং ঈদের পরবর্তীতে যে স্বাভাবিক গতি এবং মানুষের আমরা কিন্তু দেখতে পাইনি। এই ছিল বাজার নিয়ে সবশেষ। লিনিয়া, অনেক ধন্যবাদ মেজবাহ হাসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম, আমাদের সহকর্মী মেজবাহ হাসান যুক্ত ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। টানা 7 দফা কমার পর এবার 2157 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরির জন্য গুনতে হবে 2,37,012 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,26,282 টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরি মিলবে 1,93,914 টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এবার জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বন্দরের বহির্নোঙর থেকে বিভিন্ন পণ্যবাহী লাইটার জাহাজ সময় মতো পণ্য খালাস করতে পারছে না বলে অভিযোগ শ্রমিকদের। জানান, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনে সম্পৃক্ত লাইটার জাহাজগুলো। কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন মালিকপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ জাহাজ চালাতেই প্রতিদিন প্রায় 2.5 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু সম্প্রতি জ্বালানির ঘাটতির কারণে লাইটারের জাহাজগুলো বন্দর থেকে বহির্নোঙরে মাদার ভ্যাসেলের কাছে চলাচলে ব্যাহত হচ্ছে। এতে পণ্য লোড আনলোডের ধীর গতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি তারা বিবিসিকে জানিয়েছে। এই আউটার অ্যাঙ্কারে যে মাদার ভেসেলগুলো আছে তাদের মালামাল খালাসের সময়টা হয়তো দীর্ঘায়িত হতে পারে, তো যার কারণে আমরাও চাবো যাতে দ্রুততম সময়ে জ্বালানি নিয়ে এই লাইটার ভেসেলগুলো কাজ করতে পারে। দেশের পুরো নৌপথে শুধু ঢাকা, চট্টগ্রাম এবং মোংলার ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি দেওয়া হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না লাইটারের জাহাজগুলো। আমাদের জাহাজগুলির তেল যা নিতে হয় সবগুলি চিটাগাং থেকে নিতে হয়। এমত অবস্থায় আমাদের তেলগুলি যদি পর্যাপ্ত পরিমাণ না পায়, জাহাজ চলাচল বিঘ্ন ঘটবে। 3.2 লিটার লাগে পার মেট্রিক টনে, অর্থাৎ সড়ক পথে 10 থেকে 12 লিটার লাগে মেট্রিক টনে। তাহলে সবচেয়ে কম খরচ হচ্ছে নদীপথে, কিন্তু তেল সরবরাহ সঠিকভাবে হয় তাহলে হয়, কিন্তু আমরা এই জটিলতার কারণে তেলটা পাচ্ছে না। অন্যদিকে দেশে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রেই লাইটারের জাহাজের মাধ্যমে কয়লা সরবরাহ করা হয়, কিন্তু বর্তমানে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ কঠিন হয়ে পড়ছে। সরকার এই ব্যাপারে তড়িৎ একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং স্পেশালি কয়লা জাহাজের ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু বিদ্যুতের সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় অন্তত 1100 লাইটারের জাহাজ। পিন্টু হাজং, 71।
দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।